জয়গুরু বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই আমার একটি গানের কলি মনে পড়ে গেল। খুবই গাইতে ইচ্ছে করতেছে। সম্পূর্ণ গান আমি গাবো না, একটি গানের কলি আমি গাইব, যে গানের কলিটিও আমার বানানো, অর্থাৎ আমি বানিয়েছি গানের কলিটা। আপনারা একটু শুনে দেখুন তো কেমন লাগে। ও আমার জীবন যৌবন সবই গেল, ও আমার জীবন যৌবন সবই গেল, ভাঙলো না তো ভুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না রে ভুল আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না রে ভুল। কেমন লাগলো জানি আপনাদের কাছে একটুও ভালো লাগেনি, কিন্তু এই গানের কলির মধ্যে যে কিছু বিষয় আছে, যে বিষয়টি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব, তখন আপনাদের ভালো লাগবে। এই যে আমার জীবন যৌবন সবই গেল একটু ভুলের কারণে, কত কিছু করলাম তবু মনের ভুল, মনের সন্দেহ দূর হলো না, মনের সন্দেহের কারণে সব কিছু নষ্ট হয়ে গেল, সব শুধুমাত্র মনের ভুলের কারণে, মনের সন্দেহের কারণে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন আজকে ভিডিওর বিষয়টি কি হবে। হ্যাঁ, সন্দেহবাতিক রোগ, সূচিবায়ু সমস্যা বা ওসিডি প্রবলেম এক ভয়াবহ মানসিক রোগের নাম, এক ভয়ঙ্কর যন্ত্রণার নাম সূচিবায়ু সমস্যা বা সূচিবায়ু রোগ। যারা এই রোগে আছেন তাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন না, সব শেষ হয়ে যাচ্ছে। সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্রে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব। আপনাকে এখন কেউ পছন্দই করে না, আপনাকে সবাই পাগল ছাগল ভাবে, পাগল পাগল ভাবে, পাগল। আপনাকে কেউ পাত্তাই দেয় না, আপনার কথাই কেউ শুনতে চায় না। সবাই বুঝে ফেলেছে যে আপনি পাগল। হয়তো আপনি ল্যাংটো হয়ে থাকেন না, কিন্তু আপনার চাল চলন, আচার আচরণ, কথাবার্তায় সবকিছু তো পাগলামির লক্ষণ আছে, সব কিছুতে। সেই জন্য এখন সবাই আপনার সাথে কথা বলতে ভয় পায়, কথা বলতে ভয়ে কেউ আপনার সাথে কথা বলে না, কারণ জানে যে পাগল, ওর সাথে কি কথা বলবো। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে মরতেছেন, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, এই ওসিডি বা সূচিবায়ু সমস্যার কারণে। সবচেয়ে বড় কথা হলো আপনারা যে এই রোগী, এটাই আপনারা বুঝতে পারেন না। কারণ আপনারা যা করেন, যা চিন্তা করেন, আপনারা ভাবেন যে আমরা যেটা করতেছি বা আমি যেটা করতেছি সব কিছু ঠিক করতেছি, অন্য 10 জন যা করতেছে সবকিছু ভুল করতেছে। এই ধারণা, এই চিন্তা আপনার জীবনটাকে শেষ করে দিতেছে, শুধুমাত্র একটু তেরামির কারণে, অর্থাৎ ওই যে একটু ঘাড় তেরা আছে, ওই ঘাড় তেরার কারণে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কারো কথা নিতে পারতেছেন না, আপনার ভুল কেউ ধরিয়ে দিতেছে, তার প্রতি আপনি রেগে যাচ্ছেন বা তাকে আপনি আজে বাজে কথা বলে দিচ্ছেন, কিন্তু আপনি শুধরানোর চেষ্টা করতেছেন না, আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছেন না। আপনি যে মনের মধ্যে ভুল ধারণা নিয়ে বসে আছেন, সেই ধারণা ভাঙ্গার চেষ্টা করতেছেন না। মেইন কথা হলো ওইটা, ওই যে একটু আগে কথাটা বললাম না, যে আপনারা তো নিজেরাই বুঝতে পারেন না যে আসলে এটা যে একটা রোগ, এটা যে একটা মানসিক রোগ, এটা তো আপনারা বুঝতেই পারেন না। সূচিবায়ু রোগ বলতে আপনারা যেটুকু বুঝেন সেটুকু হলো, আপনারা ভাবেন ওই যে একই কাজ যে বারবার করি, সবকিছুতে সন্দেহ করি, খাবার খাইতে গেলে যে সন্দেহ করি, ঘরের তালা যে একবারের জায়গায় 10 বার চেক করি, এটাই মনে হয় সূচিবায়ু রোগ। না, এটাই শুধু সূচিবায়ু রোগ না। সূচিবায়ু রোগের আরো অনেক লক্ষণ আছে যেগুলো আপনারা জানেনই না, বা আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা বুঝতেই পারেন না। আরো অনেক লক্ষণ আছে। এই যে আপনারা মৃত্যু চিন্তা করেন, সারাক্ষণ মৃত্যু চিন্তা, একের পর এক দেহ নিয়ে চিন্তা, এটা কিন্তু সূচিবায়ু সমস্যা বা সূচিবায়ু রোগ, অর্থাৎ ওসিডি প্রবলেম। মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, সেই চিন্তার মাথা থেকে বের হচ্ছে না, দিস ইজ ওসিডি প্রবলেম। একটা গেঞ্জি গায়ে দিয়ে বের হয়ে গেছেন, রাস্তায় গিয়ে
এখন আর আপনার ভালো লাগতেছে না, বারবার শুধু গেঞ্জিটার দিকে তাকাইতেছেন, মনে হয় গেঞ্জিটার কোনো সমস্যা হয়ে গেছে, বা গেঞ্জিটা দেখলে লোকে কি বলবে, আমি যে পরছি এটা দেখলে লোকে মনে হয় আমাকে পাগল ছাগল ভাববে, এরকম চিন্তা মাথার মধ্যে চলে আসছে। বুঝতে হবে আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। আপনি বাথরুমে বসে বসে চিন্তা করতেছেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, প্রস্রাবের সাথে কি গেল, পায়খানার সাথে কি গেল, বাথরুমে বসে বসে চিন্তা করতেছেন, প্রতিদিন আপনার এই চিন্তা আসতেছে, বাথরুম থেকে বের হয়ে আসছেন, তারপর ওই চিন্তা আপনি মন থেকে দূর করতে পারতেছেন না। তার মানে আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। আপনি বাইরে যাচ্ছেন, আপনাকে কেউ কিছু বলতেছে না, তারপর আপনি মনে মনে চিন্তা করতেছেন সম্ভবত ওরা আমার চেহারা নিয়ে হাসাহাসি করতেছে, সম্ভবত আমার হাঁটা চলা নিয়ে ওরা হাসাহাসি করতেছে, সম্ভবত ওরা আমাকে নিয়ে এই জিনিসটা ভাবতেছে। এই যে চিন্তাটা, এটা সূচিবায়ুর লক্ষণ। অর্থাৎ আপনি অযথাই সন্দেহ করতেছেন, আপনাকে নিয়ে কেউ কিছু ভাবতেছে না, তারপর আপনার মধ্যে একের পর এক সন্দেহ চলে আসতেছে, মনে হয় লোকে আমাকে কিছু বলে, মনে হয় মানুষ আমাকে নিয়ে কোনো সমালোচনা করে, অর্থাৎ আপনার মনে হয়। তার মানে আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। অযথা ঘর গুছাইতেছেন, অযথা একবার পরিষ্কার করছেন আবারও পরিষ্কার করতেছেন, কাপড় এক জায়গায় রাখছেন আবারও রাখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে কাপড়টা মনে হয় ওই জায়গায় রাখা ঠিক হয়নি, ফুলের টবটা একবার সরাইছেন আবার সেখানে এনে ফুলের টবটা রাখতেছেন, অর্থাৎ একই কাজ বারবার আপনি করতেছেন। তার মানে আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। একই কথা বারবার বলা, আপনি হয়তো বুঝতে পারেন না, আপনি একই প্রশ্ন একজনকে 4-5 বার করে ফেলেছেন, আধা ঘন্টা আগে যে কথাটা বলছেন আধা ঘন্টা পরে আবার সেই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, অর্থাৎ আপনার কমন সেন্স নেই। তার মানে আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। একই কথা বারবার আপনি বলতেছেন, এটা আপনার নিউরন সেল আপনাকে করাইতেছে, অতিরিক্ত ডোপামিন হরমোন রিলিজ হওয়ার কারণে আপনার নিউরন সেল আপনাকে দিয়ে এটা করাইতেছে, অর্থাৎ আপনাকে দিয়ে বলাইতেছে। আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি বুঝতে পারতেছেন না, আপনার স্মরণ নেই, স্মরণ শক্তি নেই। ধর্ম নিয়ে সন্দেহ, এই বিষয়টা নিয়ে আরেকদিন আমি আলাদা একটি ভিডিও করব। এক ভয়ঙ্কর মানসিক রোগ, ধর্ম নিয়ে সন্দেহ। আল্লাহ আছে তো, স্রষ্টা আছে তো, ঈশ্বর বা ভগবান আছে তো, অর্থাৎ মহান সৃষ্টিকর্তা স্রষ্টা, তাকে নিয়ে সন্দেহ, তাকে নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা একের পর এক মাথার মধ্যে আসতেছে। আপনি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন না, মহান স্রষ্টা যে একজন আছে তার উপর আপনার কোনো বিশ্বাস থাকতেছে না। এক ভয়াবহ মানসিক রোগ দ্বারা আপনি আক্রান্ত হয়ে গেছেন, অর্থাৎ আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। পারিবারিক সমস্যা, নিজের স্ত্রী বা নিজের স্বামীর প্রতি অযথা সন্দেহ, এক ভয়ঙ্কর মানসিক রোগ, অর্থাৎ আপনি সূচিবায়ু রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। এমন একজন রোগীর একটি উদাহরণ আপনাদের আমি দিয়ে দিচ্ছি। ভদ্রলোক সৌদি আরবে থাকে, সেই ভদ্রলোকের এইরকম সমস্যা, সারাক্ষণ সে তার স্ত্রীকে নিয়ে সন্দেহ করে, সারাক্ষণ স্ত্রী মোবাইল বিজি আছে কিনা, সে এখন কি করতেছে, সে এখন কোথায় গেছে, কার সাথে কথা বলতেছে, সে ওখান থেকে সারাক্ষণ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ সে শুধু যে তার স্ত্রীকে কল করে বিরক্ত করে তা না, তার ফ্যামিলিতে যারা আছে, এমনকি তার যে ছোট সন্তানটা আছে যার বয়স নাকি 7 বছর, তাকে পর্যন্ত সে বিরক্ত করে ফোন দিয়ে, তার মার সম্পর্কে জানতে চায়। কি এক ভয়ঙ্কর যন্ত্রণায় সে ছটফট করতেছে, সে কাজে কর্মে কোনো কিছুতে যাইতে পারতেছে না, একের পর এক চিন্তা, একের পর এক সন্দেহ তার স্ত্রীকে নিয়ে তার মাথায় আসতেছে। একটু ঘটনাটা খুলে বলি, তার সংসারটা শেষ হয়ে যাচ্ছিল, তার স্ত্রী তার কাছে ডিভোর্স চেয়েছিল এই যে 7-8 দিন আগে। সেই জন্য বিপদে পড়েই এই লোকটা গতকালকে থেকে আমার কাছে কাউন্সিলিং শুরু করছে, বিপদে পড়ে। এই লোকটা কিন্তু এই রোগ দ্বারা আরো অনেক আগে থেকেই আক্রান্ত, অনেক কিছু করছে, চিকিৎসাপত্র অনেক কিছু করছে, তাবিজ কবচ অনেক গলায় ঝোলাইছে, কিন্তু কাজ হয়নি। সেই জন্য শেষ পর্যন্ত সে গতকাল থেকে আমার কাছে কাউন্সিলিং শুরু করছে। তার সংসারটা বললাম না ভেঙে যাইতে চাইতেছিল, তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স চাইতেছিল। কিসের জন্য? ছোট্ট একটি ঘটনা আপনাকে বলি। কয়েকদিন আগে, অর্থাৎ 10 দিন নাকি 11 দিন আগে, হঠাৎ করেই ওই লোক সন্ধ্যার সময় তার স্ত্রীকে কল করছে। তার স্ত্রী কল রিসিভ করেনি, তার যে ওই যে সন্তানটা আছে 7 বছরের, ও কলটা রিসিভ করছে। কল রিসিভ করার পরে এই লোক বলতেছে যে তোমার আম্মু কোথায়? তো বাচ্চা মানুষ, ও সত্যি কথা বলে দিছে, ও বলছে যে আম্মু গোসল করতেছে। এই যে সমস্যা শুরু হয়ে গেল। কেননা ওই লোক যখন সকাল 10টায় কল করেছিল, বাংলাদেশ সময় সকাল 10টায় কল করেছিল,
তখন নাকি তার স্ত্রী গোসল করেছিল, কিন্তু এখন আবার গোসল করতেছে, কারণটা কি? এই যে সমস্যা শুরু হয়ে গেল, এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে 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 তার স্ত্রীর সাথে এমন ঝগড়া শুরু হয়ে গেল, এমন গালাগালি সে তার স্ত্রীকে করা শুরু করলো, সেই জন্য তার স্ত্রী তাকে অসহ্য হয়ে বলে দিয়েছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব, তোমার সংসার আমি করব না। এখন তো সেই লোক বিপদে পড়ে গেছে, অর্থাৎ এই যে যাকে আমি কাউন্সিলিং করাইতেছি সে তো বিপদে পড়ে গেছে। সে আত্মীয় স্বজন দ্বারা বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না। তার স্ত্রীর একই কথা, সে আমাকে সব সময় সন্দেহ করে, একজন মানসিক রোগী, এর সংসার আমি করব না। এখন বলেন অবস্থাটা কি? সেই রোগীর গতকালকে থেকে আমি কাউন্সেলিং করাইতেছি, আমি চেষ্টা চালাইতেছি তার সংসারটা যেন টিকে থাকে, সংসারটা যেন নষ্ট না হয়ে যায়। কারণ অপরাধটা সম্পূর্ণ এই লোকের, তার স্ত্রীর কোনো অপরাধ নেই। নিখাত একজন ভদ্র মহিলা, তার কোনো অপরাধ নেই। এই লোক হলো মানসিক রোগী। বুঝতে পারছেন তো সমস্যাটা কি? সন্দেহবাতিক রোগ কাকে বলে বুঝতে পারছেন তো? আরো অনেক কিছু বলার আছে, আরো অনেক উপসর্গ আমি বলে দিতে পারি, কিন্তু যেটুকু বলছি দ্যাটস এনাফ, আর কিছু বলবো না। এখন কথা হলো সমাধান কি করে করতে হবে। ওই জৈলুকের মতো চিকিৎসাপত্র তো অনেক করাইতেছেন না, ওষুধপত্র খেয়ে যাচ্ছেন, খাচ্ছেন না, সমাধান হচ্ছে না, সমাধান হবে না। ওই ওষুধ খেলে তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে এই সমস্যার সমাধান হবে না রে বাবা। এটা হলো মনের সমস্যা। মনের সমস্যা বা মনোদৈহিক রোগের জন্য কখনো কোনো ওষুধ হয় না, এর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে আপনাকে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না, এখান থেকে আপনি কখনোই বের হয়ে আসতে পারবেন না। আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা হলো জাস্ট কনভারসেশন, কথা। এই যে যেমন কথা বলতেছি এরকম কথা বলা হবে, তখন কথার ধরনটা আলাদা হবে, বোঝানোর ধরনটা আলাদা হবে, সেখানে অনেক লজিক্যালি স্ট্রাকচার থাকবে যেগুলো আপনার অবচেতন মনে পুশ করা হবে। ওটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, শুধুমাত্র প্রতিদিন আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে। কি কথা বলা হবে যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন, কিভাবে মনের সন্দেহ দূর হয়ে যায় তখন বুঝতে পারবেন। আমরা কিভাবে কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি, আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স, অর্থাৎ দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটি নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বেছে নিতে হবে। তারপরে চোখ বন্ধ করে আপনি কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনে যাবেন। এভাবে প্রতিদিন আধা ঘন্টা করে 7 দিন কাউন্সেলিং করানো হবে। আর কাউন্সেলিং এর জন্য আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি এই নাম্বারে কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা বিদেশে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।